জানি ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেতশরীরে সুপ্ত থেকেও জ্ঞান্ত তিনি নিরন্তর। আরো জানি উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ। এখন আমাদের বর্তমান আচার্যদেবের নির্দেশ হলো ডিপি ওয়ার্ক করা। ডিপি ওয়ার্কের উপরেই আমি কিছু বলবো, আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো আর কি। এই যে আমার চিরদিনই খুব ক্ষোভ ছিল, আমি যাজন করতে পারি না। কারণ একবার আমি কৃষ্ণদার মুখে শুনেছিলাম, তোমার যাজন করতে হবে না, নিজেকে তোমাকে দেখেই মানুষ যাজিত হবে, তোমাকে দেখেই মানুষ বলবে এ লোকটা কোন ঠাকুরের দীক্ষিত। সেরকম সত্যিকারে ও সত্যি বলতে কি আমি হয়ে উঠতে পারিনি। কারণ সকালে উঠেই প্রথমে বলি আমি অক্রোধী অমানি, কিন্তু আমার এখনো ক্রোধ আছে, মান আছে, অক্রোধী অমানি হতে পারিনি। তবেও চেষ্টা করছি। আমাদের স্কুলের লাইব্রেরিয়ান খুব যাজন করে দীক্ষা দিতেন, আমাদের 11-12 ছেলে মেয়েদের খুব দীক্ষা দিতেন, যে তুই দীক্ষা নে, তোর রেজাল্ট ভালো হবে। আর বাচ্চারাও তো এইসব শুনে খুব খুশি হতো যদি রেজাল্ট ভালো হয় ঠাকুরের দীক্ষা নিয়ে। আমি মনে মনে একটু অফেন্ডেড হতাম তখন, যে এটা যদি বাস্তবায়িত না হন। কারণ আমাদের আচার্যদেব বলেছেন এখানে কোনো অলৌকিকতার জায়গা নেই, এখানে করো হও পাও, যেমন করবে তেমনি হবে তেমনি পাবে, এইরকম আমরা শুনেছি। সুতরাং উনি ওরকম বলতেন, আমি কিন্তু যাজন করতে পারতাম না। কারণ এটা যদি বাস্তবায়িত না হয়, ও যদি হার্ড ওয়ার্ক না করে, ও যদি পরিশ্রম না করে, তাহলে তো রেজাল্ট খারাপ হবে, তাহলে তো আমার ঠাকুরের বদনাম হবে। ওরকম করে আমি আর কি যাজন করতে পারতাম না, দীক্ষা দিতে পারতাম না। আমার খুব মনে ক্ষোভ ছিল যে সবাই যাজন করে। এই বলরাম দাও আমাকে বলতো আপনি চেষ্টা করুন, নিশ্চয়ই হবে, চেষ্টা করুন হবে। কিন্তু আমি নিজে নিজে ভাবতাম আমি তো ঠাকুরের হয়ে উঠতে পারিনি, আমি চেষ্টা করলে হবে না। তবে আমার এই দীক্ষা নেওয়ার কিছুদিন পর আমার বাপের বাড়ির সবাই এই আর কি ঠাকুরের দীক্ষা নিয়েছেন, সবাই, আমার দাদা বৌদি তার ছেলে মেয়ে থেকে সবাই। আমার কিছু পরিবর্তন দেখে আর কি যাই হোক, আমি কিছু ডিপি ওয়ার্কের আমার অনেক কিছু, সত্যি আমি সংসারী মানুষ, আমার অনেক চাওয়া থাকে ঠাকুরের কাছে। যদিও বলি ঠাকুরের কাছে কিছু চাইতে নেই, কিন্তু বিপদে পড়লে ঠাকুরের কাছে চাই, তা খুব পূরণ না হলে দুঃখ হতো। কিন্তু এই ডিপি ওয়ার্ক করতে বেরিয়ে আমার সত্যি আমার এই ক্ষোভ একদম দূর হয়ে গেছে। এক একটা বাড়ি গিয়ে যা দেখি তাদের চেয়ে তো আমরা অনেক ভালো আছি, তারা এত কষ্টে আছে কিন্তু তাদের ঠাকুরের প্রতি কোনো ক্ষোভ নেই। এত ভালো লাগে, তখন নিজেকে খুব ছোট মনে হয় যে আমি এই ঠাকুরের নির্দেশ মেনে চলতে চেষ্টা করি, ঠাকুরকে মেনে চলতে চেষ্টা করি, এরা তো অনেক কষ্টে আছে। একটা আর কি উদাহরণ দিচ্ছি, একবারই আমরা গেছি, তা যাওয়ার পরে আমাদের দেখেই তো বলছে কে আপনারা, কি করতে এসছেন? আমরা যেই বললাম যে আমাদের দেওঘর থেকে আচার্যদেবের নির্দেশে আমরা আপনার বাড়িতে এসেছি, আপনারা কেমন আছেন তা জানতে। কি খুশি, দেওঘরের কথা শুনতেই একদম কপালে দুহাত জুড়ে নমস্কার করলো। দেওঘর থেকে আসুন আসুন আসুন, কি আপ্যায়ন, একটা মাত্র ঘর। সেই ভদ্রলোক 3 বছর থেকে ধরে আর কি প্যারালাইজড হয়ে পড়ে আছেন, তিনি ওই অবস্থায় ওঠার চেষ্টা করছেন। আমার না দাদা আপনি শুয়ে থাকুন, আপনার উঠতে হবে না। তারপর বলছি না না দেওঘর থেকে, আমার দেওঘর থেকে না, দেওঘর আচার্যদেবের নির্দেশে এসছি। তখন মা ঝরঝর করে কাঁদছে আর বলছে 3 বছর ধরে আমার হাজবেন্ড প্যারালাইজড, আর আমাদের সামনেই উপযোজনা কেন্দ্র আছে, কিন্তু কেউ একদিন এসে জিজ্ঞাসা করেনি আপনারা কেমন আছেন। আমার ছেলে চাদর বিক্রি করে আমাদের সংসার চলে। ঝরঝর করে কাঁদছে। তারপর আমরা ঠাকুরের গল্প করলাম অনেকক্ষণ ধরে। তারপর ভীষণ প্লেজড, তা আগে তো একটা ফরম্যাট ছিল, সেসব আমরা ফিল আপ করে নিয়ে এলাম। মা বারবার করে বলছেন আবার আসবেন, মা আবার আসবেন। তার ওই অবস্থা দেখে আমি বলি এরা এত কষ্টে দিন আনে দিন খায়, এমন অবস্থা, কিন্তু ঠাকুরের প্রতি তো এদের কোনো ক্ষোভ নেই।
খুব আছে আমাদের প্রতি, আমাদের গুরু ভাই বোনের প্রতি, ঋত্বিক দাদাদের প্রতি। তারা একদিন গিয়ে জিজ্ঞাসা করে না তারা কেমন আছে। সত্যি এত কষ্ট লাগে। তা আমার কষ্টটা ঠাকুরের কাছে অনেক কিছু চাই তো পাই না, তা আমার উপশম হয় জার্জন করতে, মানে ডিপি ওয়ার্ক করতে। এক বাড়িতে গেছি, সেই মা দরজাই খুলবে না, দরজা একটুখানি খুলে যাতে চোখ দেখা, চোখ দিয়ে দেখা যায় একটুখানি, সেইভাবে বলছে ও চাঁদা। তার মানে কি আমাদের ফিডব্যাক একমাত্র চাঁদা, মানে ওই উৎসবের সময় অর্ঘ কালেকশন ছাড়া আমরা কোনো বাড়ি যাই। তা আমাদের বলছি চাঁদা, ও চাঁদা, চাঁদা আজকে না, আর কি রোববার দেখে আসবেন। আমি তখন বলছি আচ্ছা আমরা চাঁদা নিতে আসিনি, আচার্যদেবের নির্দেশে আমরা আপনাদের খোঁজ খবর নিতে এসেছি। তখন আমার সঙ্গে যে দিদি আছেন যারা ছিলেন, তারপর জিজ্ঞাসা করলো তো আচার্যদেবকে চেনে কেন। তা আমি জিজ্ঞাসা বললাম আমি বর্তমান আচার্যদেব কে আপনি জানেন? বলে না। আচার্যদেবকে চেনেন না? কিচ্ছু চেনে না, অথচ দু পায়ে বলেই উপযোজনা কেন্দ্র। সেই মা, আমার এত কষ্ট লাগলো। তাই আমি বললাম মা আমরা অর্ঘ্য নিতে আসিনি, আপনি একটু দরজাটা খুলুন, আমরা একটু ঠাকুরের দুটো কথা শুনবো, আপনার সঙ্গে একটু গল্প করে চলে যাবো। তখন মা দরজাটা খুললেন, তারপরে ঠাকুরের গল্প, সেও গল্প করছে আমরাও করছি, কি খুশি। বলে আমার বাড়িতে এই অর্ঘ্য নেওয়া ছাড়া তো কেউ, তাদের একটু পয়সাওয়ালা মানুষ, বলে আমার বাড়িতে তো এই অর্ঘ্য ছাড়া, অর্ঘ্য নিতে আসে খালি, তাছাড়া তো কোনো মানুষ একবার পাও দেয় না। কিন্তু আমাদের বাড়ির দুপা এগিয়েই উপযোজনা কেন্দ্র, আমি যেতে পারি না, তারা কোনোদিন এসে আমাদের কাউকে বলো না যে আসবেন সৎসঙ্গে। সবাই তো সমান না যে শুনলেই যাবে, কিন্তু এনরা তো অত ঠাকুরের কাজ করে না, সুতরাং ওনাদের একটু বলতে হয়। কি ঝরঝর করে কাজ জিতেনি। আর একবারই গেছি, সেই মা বলছেন যে আমার মেয়ে আগে ঠাকুরকে পকেটে বইয়ে সব জায়গায় ঠাকুর 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 ঠাকুর, কিন্তু পরীক্ষায় সে 4 মার্কস না 2 মার্কস এরকম বললো, 4 মার্কস না 2 মার্কস বললো, যের জন্য ফার্স্ট ডিভিশনে যেতে পারিনি। কিন্তু তাকে দীক্ষা দেওয়ার সময় বলা হয়েছিল তুমি যদি দীক্ষাটা নাও তাহলে আমি একদম সিউরিটি দিচ্ছি তুমি একদম ভালো রেজাল্ট করবে, খুব ভালো মার্কস পাবে। কিন্তু 4 মার্কসের জন্য সে ফার্স্ট ডিভিশনে যেতে পারেনি। তাই তার ঠাকুরের ফটো ছিঁড়ে ফেলে দিয়েছে, ঠাকুরকে এখন মানেই না। তখন আমার মনে পড়ছিল যে আমার ডিসিশনটা তাহলে ঠিকই আছে, যে আমি ওই 11-12 এর ছেলে মেয়েদের বা 9-10-11-12 এর ছেলে মেয়েদের আমি বলি না তোরা ঠাকুরের দীক্ষা নে তাহলে ভালো রেজাল্ট করবি। এই তো পরিণাম, সে এখন ঠাকুরের বদনাম করে বেড়ায়। এই ডিপি ওয়ার্ক করতে গিয়ে যে অজস্র অজস্র এক্সপেরিয়েন্স। আর সবচেয়ে বড় কথা, লোকেরা জানেই না ঠাকুরকে কেমন করে রাখতে হবে। লোকেরা নিজেরাই জানে না কেমন করে ঠাকুরকে রাখতে হবে। সব ঠাকুরের মাঝখানে আমাদের ঠাকুরের স্থান। তা আমরা যখন বলেছি এরকম রাখতে নেই, ঠাকুরকে একটু আলাদা করে রাখতে হয়, বলে আমাদের কোনোদিন তো কেউ বলেনি, আমরা জানি না যে এরকম ঠাকুরকে আলাদা রাখতে হয়। এই যে ডিপি ওয়ার্ক করতে গিয়ে যে আমাদের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স, এটা সত্যি আমার জীবনে ভীষণ উপকার হয়েছে। ডিপি ওয়ার্ক সত্যি প্রয়োজন ছিল, আমি তো যাজন করতে পারি না এবং এইটা একটা আমার যাজনের মতো কাজ হয়েছে। আর এই যে আগের মা বললেন না ডিপি ওয়ার্ক করতে গিয়ে মানুষের কত বড় মেয়েটার ক্ষতি হয়েছে, আমাদের এখানেও আমি দেখি রোজ দল বেঁধে ডিপি ওয়ার্ক করতে যায়। এক একটা মায়ের বাড়ি এক একটা দাদা 12টা 12:30 অব্দি থাকে। পাশে যারা নন সৎসঙ্গী তারা প্রশ্ন করে এই দাদা এত রাত অব্দি কি কাজ তোমাদের, ঠাকুরের কি কাজ যে 12টা 12:30 অব্দি তাদের বাড়িতে এদের বাড়িতে থাকে? আমরা কোনো উত্তর দিতে পারি না, আমরা বলি ঠাকুরের কাজ করছি। 12টা 12:30 অব্দি একজন মহিলার বাড়িতে একজন পুরুষ মানুষ থাকে, সে ঠাকুরের কাজ করছে। আর ওসব প্রশ্নের আমার উত্তর নেই। এরকম অজস্র ঘটনা আছে। এই যে আগের মা আমার বললেন, সত্যি এত বাস্তবিক কথা বললেন,
কিন্তু আমরা তো বলতে পারি না। কিন্তু উনি বলেছেন, সত্যি ওনাকে অনেক ধন্যবাদ। এই যে আগের মারা বললেন যে বিবাহের কথা ঠাকুর বলেছেন, প্রথমে বংশ বর্ণ, তারপরে স্বাস্থ্য, তারপরে লেখাপড়া, তারপরে তারপরে স্যালারি, মাইনে, কত টাকা ইনকাম করে। আমার ছেলে, সত্যি কথা বলতে কি, আমার ছেলের এখন বিবাহ যোগ্য, ওর জন্য আমি সম্বন্ধ খুঁজছি। বিশেষ করে আমি বলবো, আমি কারো বিরোধিতা করছি না, কিন্তু ঠাকুর অনেক বাণী দিয়েছেন, অনেক কথা বলে গেছেন, অনেক হাজার হাজার বাণী দিয়ে গেছেন, কিন্তু তাকে আমরা অনেকে অনেক কিছুই জানি, কিন্তু মানাটাই মানতে হবে। অনেক কিছু জানি কিন্তু মানি না, তাতে কোনো আমার লাভ হলো না তো। এই আমার ছেলের বিয়ের জন্য এখন সম্বন্ধ খুঁজছি। সৎসঙ্গী বাড়ি লোকেরা যেই শুনছে সস্তায়নি, বাস হবে না। মেয়ে তো ডিম মাছ মাংস ছাড়া চলে না মেয়ে। সৎসঙ্গে বাড়ি, আর প্রথমেই সৎসঙ্গে বাড়িরই প্রথমেই জিজ্ঞাসা করবে কত টাকা ইনকাম করে, কত স্যালারি তার। আগে আমার ছেলে যখন প্রফেসর ছিল, তখন অসংখ্য অসংখ্য আর কি আমাদের সৎসঙ্গী মায়ের আমাকে ফোন করতো, কিন্তু এখন যেহেতু ব্যবসা করছে, এখন আর কোনো মায়েরা ফোন করে না। ফোন করার আগেই বলবে কত টাকা পার মান্থ ইনকাম। তাদের 7-8 লাখ টাকা অ্যানুয়াল ইনকাম না হলে তারা রাজি নয়। তাহলে আমাদের ঠাকুর তো বলেছেন বংশ বর্ণ, তারপর স্বাস্থ্য, তারপর লেখাপড়া, তারপরে ইনকাম। কিন্তু আমরা সৎসঙ্গী হয়েই তো আমরা মানছি না। আমরা সৎসঙ্গী হয়েই প্রথমে জিজ্ঞাসা করছি কত টাকা ইনকাম করে পার মান্থ। তাহলে আমরা মুখে মুখেই খালি ঠাকুর ঠাকুর, মুখে মুখেই ঠাকুর ঠাকুর করছি, কিন্তু ঠাকুরের কথা কি মানছি? ঠাকুরের কথা মানলে তাহলে আমরা বংশ বর্ণটা আগে দেখবো। বংশ বর্ণে তো ঠাকুর প্রথমে ওই যে আগের মা বললেন, সত্যি ওই বললেন না যে ঠাকুর বলেছেন বংশ বর্ণ দেখে বিয়ে দিলে তাই সেই সুন্দর মানে সন্তানের জননী হবে। আর আমাদের মায়েরা, সৎসঙ্গী মায়েরাই আগে তো বংশবর্ণ দেখছেই না, আগে কত টাকা সে ইনকাম করে। যে অদ্ভুত, আমার খুব অবাক লাগে। আর সবচেয়ে বড় কথা, সস্তায়নীর সঙ্গে আরো দূরে চলে যাচ্ছে। সস্তায়নী, ওরে বাবা, তা তো হবে না, আমার মেয়ে তো মাছ মাংস ছাড়া চলে না। তাহলে আমরা তো ঠাকুরের কথা, ঠাকুর তো বলছে মাছ মাংস খেতে মানা করেছে, পেঁয়াজ রসুন খেতে মানা করেছে, খালি আমরা জানি কিন্তু মানি না। আচ্ছা, যাই হোক, এই অনলাইনে সব আমি হয়তো অনেক আমার নিজস্ব এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম, আমি কিন্তু কারো বিরোধিতা করিনি। হ্যাঁ, সুতরাং আমার এইটা করতে ইচ্ছা করলো, কারণ আমার মনের থেকে এইটা অনেক প্রশ্ন। আমরা খুব অনেক দিন হয় আমরা দীক্ষা নেইনি, খুব কম সময়, কিন্তু আমরা ঠাকুরের পথে চলার চেষ্টা করি। কিন্তু এই যে 50 বছর, 30 বছর, 40 বছর সেই ঠাকুরের দীক্ষিত লোকদের এই ব্যবহার দেখে আমার খুব দুঃখ হয়, খুব কষ্ট হয়। যাই হোক, অনলাইনে উপস্থিত সমস্ত মা এবং দাদাদের আমার জয়গুরু। আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন, ঠাকুরের কথা যেটা জানছি সেটা যেন আমরা মানার চেষ্টা করি। সবার মঙ্গল প্রার্থনা করি। জয়গুরু।